গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল, বাগেরহাটে গাড়ি বহরে হামলা। পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনঃতদন্ত করবে দুদক, সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। বৈদ্যুতিক ত্রুটি থেকে সচিবালয়ে আগুন, ব্যক্তি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, প্রাথমিক প্রতিবেদন জমা। ঘটনাবহুল 24-এর বিদায়, নতুন দেশ গড়ার প্রত্যয়ে এলো 2025, পটকা আতশবাজিতে নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। 15 জানুয়ারির মধ্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ইশতেহার বা ঘোষণাপত্র প্রকাশ করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে তারা এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তারা। শফি মাহমুদ সাগরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা গত 53 বছর শেকলবন্দি করে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল। মানুষের অধিকারের বদলে নিজেদের পকেট ভারীতেই ব্যস্ত ছিলেন ক্ষমতাসীনরা। জাতির কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে 71 আর 90-এর বিজয়। তাই তো 24-এর বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখার। আমরা বলেছি 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন, তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবেন। নাগরিক কমিটির নেতারা বলেন, দেশে যে অবস্থা চলছে তাতে শুধু দখল, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের হাত বদল হয়েছে মাত্র। অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকদের সমূলে উৎপাটনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে 15 জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র বা ইশতেহার ঘোষণারও দাবি জানানো হয়। 5 আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যে শব্দ দিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই স্বপ্নের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। গণহত্যাকারীদের বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচন নয় জানিয়ে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেয়ার দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকায় আসার পথে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে আহত হয় 25 জন। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী প্রায় 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানান, আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সকালে রাজধানীর ভারতীয় হাইকমিশনে গিয়ে সেখানে স্থাপিত মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ড ইউনুস। শোক বইতে মন্তব্য লেখেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সেখানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা হাইকমিশনারকে বলেন, মনমোহন সিং যেমন ছিলেন সহজ সরল তেমনই জ্ঞানী। গত সপ্তাহে দিল্লিতে মারা যান টানা 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ড মনমোহন সিং। পরে প্রধান উপদেষ্টা মার্কিন দূতাবাসে গিয়ে সদ্য প্রয়াত মার্কিন সাবেক প্রেসিডেন্ট নোবেলজয়ী জিমি কার্টারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্যান্ড এ সময় সেখানে উপস্থিত ছিলেন। জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে যাওয়ার কথা স্মরণ করেন ড ইউনুস। 1986 সালে কার্টারের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজ সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এর আগে এই মামলার প্রতিবেদন দেওয়া হয়েছিল। এছাড়া সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। তামজিদ সুমনের রিপোর্ট। প্রায় 31,000 কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু। 2012 সালে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় 2 বছর তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। হাসিনা সরকারের পতনের পর দুদক মহাপরিচালক বলছেন, এই মামলার অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, ফলে নতুন করে মামলাটি তদন্ত করবে দুদক। আমরা সেই সময়ে এই মামলা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য আমাদের কাছে ছিল না। ইতিমধ্যে নতুন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি বিভিন্ন উৎস থেকে কমিশন প্রাপ্ত হয়েছে। সেই প্রেক্ষিতেই মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। আর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহীর 7 এমপির বিরুদ্ধে। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, জনাব মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, জনাব জনেন্দ্রনাথ সরকার, সাবেক যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জনাব M মফিদুর রহমান, সাবেক চেয়ারম্যান, পরস্পর যোগ সদস্যে প্রতারণা, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অনুসন্ধান শুরু হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়াল ও বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের ওপরের তলা গণপূর্ত বিভাগকে হস্তান্তরের 10 দিনের মধ্যে ব্যবহার উপযোগী করা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে তিনি একথা বলেন। উপরের টুকু কাজ করতে যেটুকু টেম্পোরারি তখন একটা হিসাব ছিল, হয়তো 10 মতো লাগতে পারে। নিচের গুলো হয়তো আরো কিছু আর ইলেকট্রিক কানেকশনসের ব্যাপার আছে। উপরে 10 দিন বলেছে, ওটা আর একটু বেশি হয়তো লাগতে পারে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে জাহিদুল ইসলামকে শিবিরের নতুন সভাপতি এবং নুরুল ইসলাম সাদ্দামকে সেক্রেটারি জেনারেল করা হয়। মেজবা হাসানের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন।
দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসা নেতাকর্মীরা তাদের ওপর নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। বলেন এর পরেও এতটুকু দমেনি ছাত্র শিবির। যারা 24-এর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে, নিঃসন্দেহে তারাই 24কে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে। অনুষ্ঠানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শিবিরের অবদান তুলে ধরেন তারা। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মাদ্রাসায় পড়েছে, তার ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে, এই কথা বলার মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যে কোনো ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করবার সমস্ত ধরনের নীল নকশা প্ল্যানগুলো ওই সরকারের ছিল। দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে তুলে দিয়েছিল শেখ হাসিনা জানিয়ে জামাত আমির বলেন, কথিত বুদ্ধিজীবীরা এখনো মাথা বর্গা দিয়ে রেখেছে। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। ছাত্র সমাজ দুর্নীতি দুঃশাসন পরোয়া করে না জানিয়ে নতুন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সীমান্ত বিজিবির পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, আর ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে উপদেষ্টা এসব কথা বলেন। সীমান্ত রক্ষায় বিজিবির সদস্যরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। নাহিদ প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে বিজিবির 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। এবারে 46 জন নারীসহ 695 জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেন। পরে সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরও বিস্তৃত হবে। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তখন তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। সীমান্তবর্তী প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। এ সময় ভারত সীমান্ত নিয়ে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি। আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা জায়গা আমাদের করতে, নাফ নদীতে আমাদের দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো ওর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ চলছে। এখন ভোটার তালিকা হালনাগাদ, তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দেয়া, তরুণদের ভোটার তালিকায় যুক্ত হতে উৎসাহিত করছে নির্বাচন কমিশন। আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই,
আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। রাহাত ফতেহ আলী খানের ইকোস অব রেভুলেশন কনসার্ট থেকে আয়কৃত 1,65,00,000 টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করেছেন আয়োজকরা। দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সার্জিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী স্পিরিট অফ জুলাই প্ল্যাটফর্মের মাধ্যমে গত 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে এই চ্যারিটি কনসার্ট আয়োজন করেছিল, যা মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে এই কনসার্ট থেকে আয়কৃত 1,65,00,000 টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিদায় নিচ্ছে বহুল আলোচিত ও ঘটনাবহুল 2024 সাল। আশা আকাঙ্ক্ষা ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আসছে ইংরেজি নতুন বছর 2025। রক্তাক্ত জুলাই স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশের সার্বিক সংস্কারে কমিশন, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক নির্বাচনের পথে রাষ্ট্র। নতুন বছর জন আকাঙ্ক্ষার সাম্য ও গণতান্ত্রিক অভিযাত্রা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্বৈরাচারী শেখ হাসিনার অপশাসন ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক ঘোরাটেপে ডামি নির্বাচন আর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারাদণ্ডের প্রবল সমালোচনায় শেষ হয় 2024 সালের জানুয়ারি মাস। নারী চ্যাম্পিয়নশিপে মেয়েদের শিরোপা ঘরে তোলা, সোমালিয়ায় জলদস্যুদের নাবিক অপহরণের ঘটনা আলোচিত ছিল। জুলাইয়ে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একাই যেন প্রতিবাদের পাহাড় হয়ে বিপ্লবের প্রতীক হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। দুহাত প্রসারিত করা সাইদ সাহসের উদাহরণ হয়ে বুলেট বারুদের বিপরীতে দাঁড়িয়ে যায় শত সহস্র প্রতিবাদী ছাত্র জনতা। আন্দোলনের অগ্নিশিখা তরঙ্গায়িত হয়ে ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রাম গঞ্জে সর্বত্রে। আন্দোলনে সংহতি জানায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারাও। আর ক্ষমতার মসনদ আঁকড়ে থাকার শেষ চেষ্টা হিসেবে স্বৈরাচারের নির্বিচার গুলিতে হাজার প্রাণ ঝরে পড়ে রাজপথে। তবে শেষ রক্ষা হয়নি স্বৈরাচারের। অগাস্টের 5 তারিখ নতুন ইতিহাস রচিত হয়। এত বছর প্রবল বিক্রমে থাকা অপশাসনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেয় ভারতে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্ষমতার মসনদ। গণভবন থেকে শুরু করে পুরো বাংলাদেশ নতুন স্বাধীনতার আনন্দে উদ্বেলিত হয়। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করে 10টি সংস্কার কমিশন। ক্ষমতা কুক্ষিগত করা, দুর্নীতি প্রতিরোধ, আইন শৃঙ্খলা বাহিনী সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজিয়ে শক্তিশালী করতে কাজ শুরু হয়। 23 অক্টোবর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। সাজানো ডামি নির্বাচনের কমিশন চলে যাওয়ার পর গঠন হয় নভেম্বরে নতুন নির্বাচন কমিশন। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে আরও আশাবাদী হচ্ছে নির্বাচন কমিশন। আশাব্যঞ্জক ও চমকপ্রদ প্রাপ্তি দিয়ে শেষ হয় বছর। দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা ছাত্র জনতার বিপ্লবের স্বীকৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। থুকতে থাকা অর্থনীতি, অপরাজনীতি, দুর্নীতির ভারে জর্জরিত বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর মন্ত্র পায় 2024 সালের শেষ প্রান্তে এসে। সেই মন্ত্রকে কাজে লাগিয়ে নতুন করে সমৃদ্ধির পথে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত রাজধানীবাসী। তবে আতশবাজি এবং ফানুস ওড়ানোর নিষেধ করে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলামের কাছে। তিনি এই মুহূর্তে আছেন গুলশান এলাকায়। মইদুল, আতশবাজি, পটকা এবং ফানুস ওড়ানোর প্রতি একটা নির্দেশনা এসেছে এবং মোবাইল কোর্ট পরিচালনারও একটা নির্দেশনা এসেছে। তো এক্ষেত্রে নগরবাসীর সবকিছু মিলিয়ে নতুন বছরকে বরণের প্রস্তুতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি?
হ্যালো, আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান এবং বনানীর যে লিংক রোড, সেই লিংক রোডের মাঝখানে ব্রিজের উপরে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা একটি তল্লাশি পোস্ট বসিয়েছেন এবং এখানে যারা যেসব সন্দেহভাজন গাড়ি এবং ব্যক্তি তাদেরকে মনে হচ্ছে সন্দেহভাজন, তাদেরকে আসলে মূলত তল্লাশি করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সন্দেহভাজন গাড়িকে এই মুহূর্তে তল্লাশি চলছে এই জায়গায়। এবং তারা দেখছে যে এখানে কোনো ফানুস বা আতশবাজি বহন করছে কিনা বা অবৈধ কোনো জিনিসপত্র বহন করছে কিনা সেরকম দেখছে। এবং এরকম আরও কয়েকটি জায়গায় আমরা এরকম চেকপোস্ট দেখেছি। এর আগে দেখেছি যে শুটিং ক্লাবের সামনেও সেখানেও চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোটামুটি ঢাকার অনেক জায়গায় এরকম চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি এবং গাড়িকে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই 31 নাইট উদযাপনকে কেন্দ্র করে। এবং আপনি জানেন, একটু আগে বলেছেন যে হাইকোর্ট থেকে একটি নির্দেশনা আছে আতশবাজি ফোটানো যাবে না এবং ফানুস উড়ানো যাবে না, কারণ এগুলোতে অনেক নিরাপত্তা ঝুঁকি থাকে। সেই কারণে এগুলো উড়ানো এবং সে ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সেই কারণে মূলত একটি কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং এছাড়া বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে যে আসলে এই ধরনের দ্রব্য এবং এই ধরনের আতশবাজি বা ফানুসের কোনো ওড়ানোর কোনো প্রস্তুতি আছে কিনা সেরকম তারা কয়েকটি জায়গায় অভিযান ও পরিচালনা অলরেডি করছে। এবং আরও রাত 10টার পরে এরকম আরও কয়েকটি জায়গায় অভিযান হবে। এবং 31 উদযাপনের আরেকটি জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, এবং সেখানেও যাতে বহিরাগত কোনো ব্যক্তি যাতে প্রবেশ না করতে পারে বিশ্ববিদ্যালয় এলাকায়, এবং সেখানেও একটি নিরাপত্তা ঝুঁকি যাতে না তৈরি হয় সেজন্যও বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং সেখানে বহিরাগতদের ঢুকতে দেওয়া হচ্ছে এবং যারা বৈধ স্টুডেন্ট আছে তাদেরকে আইডি কার্ড এবং পরিচয়পত্র দেখিয়ে মূলত সেখানে প্রবেশের অনুমতি দিয়েছে। এবং 31 নাইট উদযাপনের ক্ষেত্রে 5 তারকা হোটেলগুলোতেও নানা ধরনের প্রস্তুতি আমরা দেখেছি সেখানে আলোকসজ্জা করা হয়েছে। এবং এই তারকা হোটেলগুলোর বলরুম বা বিভিন্ন জায়গায় তাদের নানা ধরনের প্রস্তুতি আমরা দেখেছি। এবং কাউন্টডাউনের ব্যবস্থা করা হচ্ছে, রাত 12টা 1 মিনিটে তারা সেখানে কাউন্টডাউনের আয়োজন করা হচ্ছে। তো 31 নাইট উদযাপনের এই ছিল নগরীর অবস্থা। লোপা। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহারের সুযোগ রয়েছে, তবে এই আইন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, নতুন প্রণীত আইন সাইবার সুরক্ষার নামে পুরনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই পুনরাবৃত্তি। অংশীজনদের পরামর্শ না নিয়ে এমন আইন অনুমোদনযোগ্য নয় মন্তব্য করে তিনি বলেন, এই আইন বাস্তবায়িত হলে তা মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করবে, একই সাথে বিব্রত করবে অন্তর্বর্তীকালীন সরকারকেও। সাইবার সুরক্ষা অধ্যাদেশের 8, 25, 35, 46 সহ নানা ধারা উপধারার সংশোধন প্রয়োজন জানিয়ে এই আইন ঢেলে সাজানোর পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। এই পুরো আইনের মধ্যে অধিকার ভিত্তিক কোনো ধারণার প্রতিফলন আমরা দেখতে পাই না, বরং অধিকার খর্ব করার ধারণা বা প্রক্রিয়া বা সুযোগ আমরা দেখতে পাচ্ছি। সাইবার সুরক্ষার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেগুলো ছিল সেগুলোরই এক ধরনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে। এবং মানুষের মধ্যে বিশেষ করে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার মানদণ্ডে একটা নিয়ন্ত্রণমূলক এবং নজরদারিমূলক অধ্যাদেশে এটা পরিণত হয়েছে বলে আমরা মনে করছি। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন 3 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান জানান, দেরিতে কাজ শুরু করার কারণে 7 জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। একই দিন সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রস্তাব জমা দেবে বলে জানানো হয়। আর পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব জমা দেবে 15 জানুয়ারি। বাকি বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব জমা দিতেও আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। সংবিধান বাতিল নয়, সংশোধনের পক্ষে মত দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি দাবি করেন, গণ অধিকার পরিষদের 2 অংশ এক হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। এতদিন গণ অধিকার পরিষদের 2টি আলাদা অংশ থাকলেও এখন একীভূত হয়ে কাজ করবে বলে জানান নূর।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের অর্জনের সাথে কোনো কিছু তুলনা করা চলে না। ৭১-কে অস্বীকার করার কোনো উপায় নেই। তাই সংবিধান বাতিল নয়, সংশোধনের প্রস্তাব গণ অধিকার পরিষদের। রাষ্ট্রের পক্ষ থেকে ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করায় স্বাগত জানান গণ অধিকার পরিষদের সভাপতি। মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, ৭১-কে অস্বীকার করার কোনো উপায় নেই। আর ২৪ কিংবা ১৮ কিংবা ৯০ এর সাথে কিন্তু ৭১-এর তুলনা হয় না। ৭১ আমাদের জন্ম হয়েছে, পরবর্তী ধাপগুলো আমাদের বিকাশের পথ। কাজেই সেই ক্ষেত্রে ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা করা চলে না। সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে। আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাব। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বুধবার সকাল 10টায় মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নেবে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান। এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়া আরও 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলার আয়োজন করছে। আন্তর্জাতিকভাবে যারা এটাতে অংশগ্রহণ করবেন তারা মাসব্যাপী একটা মেলায় আসার ক্ষেত্রে অনেক সময় একটু অনীহা প্রদর্শন করেন, যেহেতু ওনাদের খরচের একটা বিশাল একটা খরচের বিষয় চলে আসে। এটার নামও সম্ভবত দু একবার পরিবর্তন হয়েছে, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুধু বাণিজ্য মেলা। সো আমার ধারণা আস্তে আস্তে এটা রূপান্তরিত হবে। এটা যে শেপ ডিজার্ভ করে সেই শেপে একদিন এটা ইনশাল্লাহ যাবে। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল, বাগেরহাটে গাড়ি বহরে হামলা। পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনঃতদন্ত করবে দুদক, সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। বৈদ্যুতিক ত্রুটি থেকে সচিবালয়ে আগুন, ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, প্রাথমিক প্রতিবেদন জমা। ঘটনাবহুল 24-এর বিদায়, নতুন দেশ গড়ার প্রত্যয়ে এলো 2025, পটকা আতশবাজিতে নিষেধাজ্ঞা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।